দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্য এবং কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলার পর থেকেই আমির হামজাকে কেন্দ্র করে আইনি ও রাজনৈতিক সমীকরণ জটিল রূপ ধারণ করেছে। সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক এই গ্রেফতারি পরোয়ানা জারি এবং একই সাথে ডিসির পক্ষ থেকে পাঠানো লিগ্যাল নোটিশ, সব মিলিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির আইনি বেড়াজালে আটকে পড়ার এই ঘটনাটি জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আজ আমরা তথ্য ও ঘটনা প্রবাহের ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব কি ঘটেছিল সেই জুমার খুতবায়, আইনি পদক্ষেপগুলোর ভিত্তি কি এবং দেশের রাজনৈতিক সচেতন মহল এই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করছেন। মুফতি আমির হামজার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিরাজগঞ্জের আদালত। জানা গেছে, গত 19 এপ্রিল একটি মানহানির মামলায় আমির হামজাকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন বিচারক, কিন্তু নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই গ্রেফতারি পরোয়ানার নেপথ্যে রয়েছে মূলত দুটি পৃথক মানহানির মামলা, যা সিরাজগঞ্জের আদালতে দায়ের করা হয়েছে। প্রথম মামলা, জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির দণ্ডবিধির 296, 500 ও 504 ধারায় এই মামলাটি দায়ের করেন। বাদীর অভিযোগ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে জনসম্মুখে নাস্তিক বলে উল্লেখ করার মাধ্যমে তার মানহানি করা হয়েছে এবং সমাজে বিদ্বেষ ছড়ানো হয়েছে। দ্বিতীয় মামলা, একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে 100 কোটি টাকার আরেকটি মানহানির মামলা দায়ের করেন স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআইকে বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্তের নির্দেশ দেন। এই আইনি দ্বন্দ্বের সূত্রপাত মূলত গত 26 মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি মন্তব্যকে ঘিরে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তিনি একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন। পরদিন 27 মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় মুফতি আমির হামজা মন্ত্রীর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি তার তাত্ত্বিক আলোচনায় মন্ত্রীর ওই বক্তব্যকে পরোক্ষভাবে নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষী চিন্তাধারার সাথে তুলনা করেন। একজন প্রভাবশালী মন্ত্রীকে প্রকাশ্য খুতবায় এমন অভিধায় অভিহিত করার বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে তীব্র উত্তাপ ছড়ায়। মামলার বাদীদের দাবি, একজন জাতীয় নেতা ও মন্ত্রীকে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া নাস্তিক ফতোয়া দেওয়া সরাসরি মানহানির শামিল এবং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। মন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যের পাশাপাশি আমির হামজা ওই একই দিনের খুতবায় প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে আরেকটি বিস্ফোরক দাবি করেন। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক ডিসি বদলি হয়ে এই জেলায় আসার জন্য 20 থেকে 30 কোটি টাকা ঘুষ হিসেবে ব্যয় করেছেন। একজন সংসদ সদস্যের মুখ থেকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ স্বভাবতই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই মন্তব্যের জেরে গত 13 এপ্রিল মুফতি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ বা আইনি নোটিশ পাঠানো হয়। এই লিগ্যাল নোটিশে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে আমির হামজার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা বর্তমান সরকারের এবং প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। নোটিশে আমির হামজাকে একটি আলটিমেটাম দেওয়া হয়। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে কুষ্টিয়ার ডিসি বদলি হয়ে আসার জন্য ঠিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ওই 20 থেকে 30 কোটি টাকা দিয়েছেন তার সুনির্দিষ্ট নাম ও প্রমাণ অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে। আইনি বিশ্লেষকদের মতে, যদি আমির হামজা এই দাবির সপক্ষে উপযুক্ত হাজির প্রমাণ করতে ব্যর্থ হন, তবে তাকে ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইন এবং মানহানির অন্যান্য আইনি কাঠামোর অধীনে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে। মুফতি আমির হামজার বিরুদ্ধে জোড়া আইনি পদক্ষেপ এবং গ্রেফতারি পরোয়ানা জারির পর দেশের রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ জনগণ এবং সুশীল সমাজের মধ্যে একটি স্পষ্ট বিভাজন বা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সমাজে দুটি ভিন্ন মতাদর্শিক বিতর্ক চলছে। প্রথম পক্ষের যুক্তি হল, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তাদের মতে মুফতি আমির হামজা কেবল একজন সংসদ সদস্যই নন, তিনি একজন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ। জুমার খুতবায় সমাজের অসঙ্গতি বা রাজনৈতিক নেতাদের বক্তব্যের সমালোচনা করা তার ধর্মীয় ও সামাজিক দায়িত্বের অংশ। মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার কারণে আইনি কাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে গ্রেফতারি পরোয়ানা জারি করা বর্তমান সরকারের দমন পীড়ন নীতিরই একটি বহিঃপ্রকাশ। দুর্নীতির বিষয়ে অর্থাৎ ডিসি বদলির বিষয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি হয়তো লোকমুখে শোনা তথ্যের ভিত্তিতে জনসচেতনতা তৈরির চেষ্টা করেছেন। এর জন্য প্রশাসনিক তদন্ত না করে সরাসরি লিগ্যাল নোটিশ পাঠানো জনপ্রতিনিধিদের কণ্ঠ রোধ করা শামিল। এদিকে দ্বিতীয় পক্ষের যুক্তি হলো, বাক স্বাধীনতা মানে এই নয় যে কোনো তথ্য প্রমাণ ছাড়াই
একজন সম্মানিত মন্ত্রীকে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করা যাবে? এ ধরনের মন্তব্য সমাজে উস্কানি এবং চরমপন্থী মনোভাব তৈরি করতে পারে। একজন সংসদ সদস্য হিসেবে আমির হামজার প্রতিটি কথার আইনি ওজন রয়েছে। তিনি প্রকাশ্যে একজন জেলা প্রশাসকের বিরুদ্ধে 20 থেকে 30 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছেন। আইন অনুযায়ী যে ব্যক্তি অভিযোগ তোলেন প্রমাণ করার দায়িত্ব তার। প্রমাণ ছাড়া এমন ঝালাও অভিযোগ রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিতে পারে বলে মনে করে বিএনপিপন্থী লোকজন। তারা এও বলছেন, আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সমন জারি করেছিল। তিনি যদি নিজেকে নির্দোষ মনে করেন তবে তার উচিত ছিল আদালতে উপস্থিত হয়ে আইন লড়াই করা। আদালতে হাজির না হয়ে আইনের প্রতি অশ্রদ্ধা জানানোর কারণেই বিচারক পরোয়ানা জারি করতে বাধ্য হয়েছেন। এখানে কেউই আইনের ঊর্ধ্বে নয়। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার এই আইনি সংকট বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং আইনি কাঠামোর একটি বড় পরীক্ষা। জনপ্রতিনিধিদের মত প্রকাশের সীমানা কতটুকু এবং ঝালাও অভিযোগের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ কতটা কঠোর হওয়া উচিত, এই ঘটনাটি সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়ে মুফতি আমির হামজা আইনিভাবে এই পরিস্থিতির কিভাবে মোকাবেলা করেন। তিনি কি ডিসির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের সপক্ষে প্রমাণ হাজির করতে পারবেন? তিনি কি আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই চালিয়ে যাবেন, নাকি বিষয়টি রাজনৈতিকভাবে সমঝোতার দিকে আগাবে জামাত এবং বিএনপির মধ্যে? সিরাজগঞ্জের আদালত এবং পিবিআই এর তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে এই বহুল আলোচিত ঘটনার চূড়ান্ত পরিণতি। দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে এই আইনি প্রক্রিয়ার ভবিষ্যৎ গতিবিধির দিকে নজর রাখছেন। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।